জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলা বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয়টি থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আলোচনা করব। যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বাছাইকৃতভাবে আলোচনা করব। ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব থেকে আজকে আমরা 9টি প্রশ্নের উত্তর সমাধান করব। গত ক্লাসগুলোতে আমরা এই বিষয় থেকে রচনামূলক প্রশ্ন একটি করে মোট 8টি প্রশ্নের উত্তর সমাধান করেছি। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয়টি থেকে 9টি প্রশ্নের উত্তর আলোচনা করব, খুবই সংক্ষেপে এবং সহজভাবে। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যাই। আজকে যে প্রশ্নটি প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে ধ্বনি উচ্চারণে জিহ্বার ভূমিকা। এটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। জিহ্বার গঠন বেশ জটিল প্রকৃতির। জিহ্বা অসংখ্য মাংসপেশি দ্বারা গঠিত। নরম মাংসপেশি দ্বারা গঠিত বলে মুখের বিভিন্ন অংশে সোজা ও বাঁকাভাবে সঞ্চালন করা সম্ভব। জিহ্বা দাঁতের পেছনেও বাড়ানো যায় এবং একইভাবে মুখের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছোঁয়া যায়। মুখবিবরের শক্ত তালু, নরম তালু, দাঁতের গোড়ালি এবং জিহ্বা উল্টিয়ে গোড়ালি পর্যন্ত ছোঁয়া যায়। শুধুমাত্র মাংসপেশির কারণে, জিহ্বার কারণে আমরা সঠিকভাবে কথা বলতে পারি। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করতে পারি সঠিকভাবে। ধ্বনি উচ্চারণে জিহ্বার ভূমিকা ব্যাপক। মোট কথা, জিহ্বার সাহায্য না থাকলে আমাদের সঠিকভাবে উচ্চারণ করাই কষ্টকর হয়ে যেত। বাংলা বর্ণমালার মধ্যে ক বর্গ, চ বর্গ, ট বর্গ এবং ত বর্গ এই 4টি বর্গের উচ্চারণ হয় জিহ্বার দ্বারা। এ পর্যায়ে আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কোনগুলো সেটি নিয়ে আলোচনা করব। আমরা জানি স্বরধ্বনি মোট 11টি। তার মধ্যে রয়েছে মৌলিক স্বরধ্বনি 7টি। 11টির মধ্যে 7টিকে মৌলিক স্বর হিসেবে ধরা হয়, কারণ এগুলোকে ভাঙা যায় না এবং মুখবিবরের কোনো জায়গায় ঘষে ব্যঞ্জন ধ্বনিকে রূপান্তর করা যায় না। যেমন স্বরধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি 7টি হলো অ, আ, ই, উ, এ, আ, এ এবং ও, অর্থাৎ স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, আ, এ এবং ও। অনেকেই মৌলিক স্বরধ্বনি 8টি বলে মত দেন, কিন্তু 7টি বলে অধিক হারে মতামত দিয়েছেন। অনেকেই ওইকে মৌলিক স্বর হিসেবে গণ্য করেছেন। এবার আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। 3 নম্বর প্রশ্নে রয়েছে অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি কয়টি, কি বিস্তারিতভাবে আলোচনা করি। বাংলায় অর্ধ স্বরধ্বনির ব্যবহার সীমিত না হলেও এগুলোর সংখ্যা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। পরবর্তী ভাষাবিজ্ঞানীদের মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও সুকুমার সেন অন্তস্থ ঝ এবং অন্তস্থ ব-কে অর্ধ স্বরধ্বনি বলে উল্লেখ করেছেন। বাংলায় অন্তস্থ ঝ এবং অন্তস্থ ব অর্ধ স্বরধ্বনি হিসেবে ব্যবহৃত হয় না, কেননা এই দুটি ধ্বনির উচ্চারণ বর্গীয় জ এবং প-বর্গীয় ব এর সাথে অভিন্ন। তবে ইংরেজিতে এই দুটি অর্ধ স্বরধ্বনি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তীকালে মোহাম্মদ আব্দুল হাই উপর্যুক্ত অন্তস্থ জ এবং ব-কে অর্ধ স্বরধ্বনি হিসেবে গ্রহণ করেছেন, এদের সাথে হ্রস্ব ই যুক্ত করে। পরবর্তীকালে মনির চৌধুরী বাংলায় 4টি অর্ধ স্বরধ্বনির উল্লেখ করেছেন। এগুলো হলো হ্রস্ব ই, এ, ও এবং হ্রস্ব উ। তবে অর্ধ স্বরধ্বনির উদাহরণে তারা হ্রস্ব ই, হ্রস্ব উ এর জন্য কোনো ন্যূনতম জোর দেখাতে পারেনি। ফলে স্পষ্ট হয় যে বাংলায় অর্ধ স্বরধ্বনি সংখ্যায় 3টি, যথা হ্রস্ব ই, এ এবং ও।
অর্ধ স্বরধ্বনি এর প্রয়োগ। হ্রস্ব ই দিয়ে যাই, যেমন আমার যা ই এই কাজ করেছে। অন্তস্থ জ্বর সাথে হ্রস্ব ই যুক্ত করে আমরা দেখতে পাই, যেমন আমি আজ যাই। আবার এ দিয়ে আমরা দেখতে পাই যা, এটা আমার যায় করেছে। অন্তস্থ জ্বর সাথে অন্তস্থ অ যুক্ত হয়ে আমরা দেখতে পাই সে রোজ স্কুলে যায়। ও দিয়ে বর্গীয় জ এবং ও এটি দ্বারা আমরা দেখতে পাই, যেমন আমার যাও যাবে, অর্থাৎ আমার যাও যাবে। তারপর যাও, যেমন তুমি এখন যাও। এবার আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। 4 নম্বর প্রশ্নে রয়েছে যৌগিক স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনির মধ্যে যে তফাৎ বা পার্থক্য সেটি নিয়ে। এই দুটির মধ্যে দুটি পার্থক্য আমরা লক্ষ্য করি। যেমন 1 নম্বর, অর্ধ স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনির মধ্যে পার্থক্য রয়েছে। নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হলে তা হবে যৌগিক স্বরধ্বনি, আর এক নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত হলে তা হবে অর্ধ স্বরধ্বনি। যেমন যৌগিক আমি যাই অথবা আমি খাই। অর্ধ স্বরধ্বনি আমি প্রায় যাই, অর্থাৎ আলাদাভাবে প্রকাশিত হয়েছে, যাই বলো না কেন। 2 নম্বর, বাংলা বর্ণমালায় ওই এবং ও এই দুটি যৌগিক স্বরধ্বনি, আর বাংলা ভাষায় যৌগিক ও দ্বি স্বরধ্বনি রয়েছে 31টি, তার মধ্যে 19টি নিয়মিত আর 12টি হচ্ছে অনিয়মিত। অর্ধ স্বরধ্বনি মোট 3টি, যথা হ্রস্ব ই, ও এবং এ। 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে রয়েছে আঞ্চলিক ভাষার অভিধান। ভাষাতাত্ত্বিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর তত্ত্বাবধানে ও সম্পাদনায় বাংলা একাডেমি থেকে 1966 সালে একমাত্র আঞ্চলিক অভিধান প্রকাশিত হয়। 1958 সাল থেকে উক্ত অভিধানটির কাজ শুরু হয়। দীর্ঘ 8 বছরে অভিধানটি 2টি খণ্ডে প্রকাশিত হয়। আঞ্চলিক অভিধান বলতে আঞ্চলিক ভাষায় ব্যবহৃত রূপমূলের বানান, উচ্চারণ ও অর্থের ওপর গুরুত্ব দিয়ে রচিত অভিধানকেই বোঝায়। আঞ্চলিক ভাষার অভিধান 3 ধরনের হয়ে থাকে: ঐতিহাসিক, বর্ণনামূলক এবং তুলনামূলক। অভিধানে মূলত ধ্বনিগত বানান, উচ্চারণ, অর্থের উপর নির্ভর করে থাকে। 6 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে আমরা আলোচনা করব শতম শাখা এবং কেন্তুম শাখা নিয়ে। প্রথমে কেন্তুম শাখা নিয়ে আলোচনা করি। যে ভাষাগুলোর ক্ষেত্রে ক কণ্ঠধ্বনি হিসেবে রয়ে গেছে, অর্থাৎ ক ধ্বনির উচ্চারণ পরিবর্তন আসেনি, ক থেকে কই রয়ে গেছে, সেগুলোকে বলা হয় কেন্তুম। যেমন গ্রিক হ্যাকাতুন, আইরিশ কেত, তুখারীয় কত ইত্যাদি। শতম শাখা ইন্দো ইউরোপীয় যে ভাষাগুলোর ক ধ্বনি তালব্য স বা দন্ত স ধ্বনিতে পরিণত হয়েছে তাদের বলা হয় শতম শাখা। যেমন সংস্কৃতি, শতম, প্রাচীন স্লাভীয় শতু ইত্যাদি। অর্থাৎ এসব ক্ষেত্রে কে সমান ক না হয়ে তালব্য স বা দন্ত স হয়েছে, অর্থাৎ কেন্তুমে কোনো পরিবর্তন নেই, শতমে পরিবর্তন রয়েছে। 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে রয়েছে ধ্বনির আগম। ধ্বনির আগমের 2টি নিয়ম: স্বরাগম এবং পরস্পরগত সমীবহন। 1 নম্বর স্বরাগম। শব্দের শুরুতে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকলে অনেক সময় উচ্চারণের অসুবিধা হয়। উচ্চারণের এই অসুবিধা দূর করতে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির পূর্বে অতিরিক্ত একটি স্বরধ্বনি আনা হয়। এটাই হচ্ছে স্বরাগম, অর্থাৎ স্বরকে আগম। যেমন স্টেশন থেকে স্টেশন, স্কুল থেকে স্কুল ইত্যাদি। 2 নম্বরে রয়েছে পরস্পরগত সমীভবন। পরস্পরগত সমীভবন বলতে বোঝায় যখন পূর্ববর্তী ও পরবর্তী উভয় ধ্বনির পরস্পরের প্রভাবে নতুন ধ্বনির আগমন ঘটে, তাকে পারস্পরিক সমীভবন বলে। যেমন
মক্ষী থেকে মাছি। জোড় কলম কাকে বলে? পাশাপাশি দুটি ভাষার একই সমজাতীয় দুটি শব্দকে কলমের সহযোগে জোড়া দিয়ে একাংশ করাকে জোড় কলম বলা হয়। যেমন দোয়া প্লাস কুয়াশা, জোড় কলমের মাধ্যমে হয়েছে দোআঁশা। আবার হাতি যোগ তিমি, দুটি যোগ হয়ে হাতিমি হয়েছে। অর্থাৎ হাতিমি এই শব্দটির মধ্যেই লুকায়িত রয়েছে হাতি প্লাস তিমি। 9 নম্বর, কৃতঋণ। কৃতঋণ বলতে কি বোঝায়? ভাষার মূল উপাদান মূলত দুটি, এক দেশীয় উপাদান এবং দ্বিতীয়ত বহিরাগত উপাদান। দেশীয় উপাদানে বাংলার বর্তমান থেকে প্রাচীন স্তর পর্যন্ত বিদ্যমান। তার বহিরাগত উপাদান হলো বিভিন্ন সময়ে অন্যান্য ভাষা থেকে শব্দ কৃতঋণ হিসেবে এসে থাকে। অর্থাৎ পরিচিত ও অপরিচিত যে কোনো ভাষা থেকে সময়ে অসময়ে যে কোনো শব্দ দ্বার বা কৃত হয়ে এসে থাকে, তাই মূলত কৃতঋণ নামে পরিচিত। কৃত মানে ধার করা বা ঋণ করা। বাংলা ভাষার সুবাদে অন্যান্য ভাষা থেকে যে সময় বিভিন্ন শব্দ এসে থাকে সেটাই হচ্ছে কৃত, অর্থাৎ ঋণ হিসেবে এসে থাকে। 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে রয়েছে উইলিয়াম জোন্স। অর্থাৎ এই ক্লাসটির সর্বশেষ প্রশ্ন হচ্ছে উইলিয়াম জোন্সের পরিচয়। উইলিয়াম জোন্স 1746 সালে জন্মগ্রহণ করেন এবং 1794 সালে মৃত্যুবরণ করেন। উইলিয়াম জোন্স ভাষাতাত্ত্বিক ছিলেন না। ব্রিটিশ ভারতের রাজকর্মচারী হিসেবে তিনি কলকাতা হাইকোর্টে অধিষ্ঠিত ছিলেন। তার চাকুরি জীবনের শেষ 9 বছর সংস্কৃতি চর্চা করেন এবং এই সিদ্ধান্তে উপনীত হন যে ইউরোপীয় ভাষার সাথে সংস্কৃতের এক মিল রয়েছে। 1786 সালের 2 ফেব্রুয়ারির এশিয়াটিক সোসাইটির সভায় জোন্সবার মতামত পেশ করেন। যে মতামতটি পেশ করেন সেটি হচ্ছে সংস্কৃতের সঙ্গে গ্রিক ও ল্যাটিনের সম্পর্ক বিদ্যমান। এমনকি গ্রিক ও ল্যাটিনের তুলনায় সংস্কৃতের ভাষা অবিকৃত রূপে বিদ্যমান। অর্থাৎ জোন্স এর বক্তব্য দ্বারা পরিষ্কার হয় যে ভাষাগত দিক থেকে তিনি কিছু না কিছু অমিল রয়েছেই, যা তুলনামূলকভাবে পৃথক করেছেন। অর্থাৎ আজকের ক্লাসে আমরা ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয় থেকে যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম। অর্থাৎ মোট 10টি প্রশ্নের আলোচনা করার চেষ্টা করলাম। গত ক্লাসগুলোতে আমরা ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয় থেকে রচনামূলক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। অর্থাৎ এই বিষয় থেকে মোট 10টি প্রশ্ন সংক্ষিপ্ত এবং রচনামূলক মোট 8টি প্রশ্নের আলোচনা হয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।